তাহলে শুরু করি একটু জিকে আবার। হ্যাঁ, ডার্ক কন্টিনেন্ট পড়লাম, কি নাম? আফ্রিকা। এটা আমার মনে পড়তো আগে, আমি বারবার ভুলে যেতাম যে আফ্রিকা মহাদেশ ডার্ক কন্টিনেন্ট আমি কীভাবে জানবো, মনে থাকে না আমার। কিন্তু এখন আর অসুবিধা নাই, কোন নাম দেবো না। বাংলা কয়লার মধ্যে পড়ে নিলাম অ্যান্থাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। মহারাষ্ট্রে জানো, এর আগের দিন পড়েছিলাম শিবাজি উৎসব, গণপতি উৎসব চালু করেছিল কে? বাল গঙ্গাধর তিলক। গণপতি উৎসব, শিবাজি উৎসব চালু করেছিল বাল গঙ্গাধর তিলক। গরিবি হটাও স্লোগান একটু আগে পড়লাম। পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো পড়লাম। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গরিবি হটাও স্লোগান উঠেছিল। এখানে প্রশ্ন জিজ্ঞাসা করেছে, গরিবি হটাও স্লোগান কোন পরিকল্পনার সময়ে উঠেছিল? পঞ্চম। কে তুলেছিল? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর স্লোগান না? ইন্দিরা গান্ধীর বাবা নাম কি? জওহরলাল নেহরু, তাই না? জওহরলাল নেহরুর বাবার নাম কি? মতিলাল নেহরু। মতিলাল নেহরু 30 খ্রিস্টাব্দে মারা যাচ্ছে, জওহরলাল নেহরু 64 খ্রিস্টাব্দে মারা যাচ্ছে। তারপরে ওই সময়ে দুইজন সরকার এসেছিল, লাল বাহাদুর শাস্ত্রী, গুলজারিলাল নন্দ। তারপরে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী রাজ্যসভা থেকে এসেছিল সরকারে। রাজ্যসভা সম্পর্কে তুমি জানোই, রাজ্যসভা 250টা সিট। জাস্ট 2 মিনিটে রাজ্যসভা করে নেব আমরা। যেগুলো পরীক্ষাটা আসে, রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে উপরাষ্ট্রপতি, রাজ্যসভাতে 250টা সিট আছে, তার মধ্যে 12টা হচ্ছে নমিনেটেড বাই দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম ক্লাস। এবার অ্যাট প্রেজেন্ট হচ্ছে 245টা আছে। রাজ্যসভা হচ্ছে আপার হাউস, যেখানে বয়োজ্যেষ্ঠদের কক্ষ। এখানে 30 বছর লাগে মেম্বারশিপ হতে। 30 বছরের বয়সে 30 বছর হলে রাজ্যসভাতে মেম্বারশিপ পাওয়া যায়, তাই না? এইটুকুটাই পরীক্ষাটা আসে। রাজ্যসভা গঠনের কথা বলা হয়েছে ভারতের সংবিধানের 80 নম্বর ধারাতে। 79তে হচ্ছে পার্লামেন্ট, 80তে হচ্ছে রাজ্যসভা, 81তে হচ্ছে লোকসভা, 76-এ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, 148-এ ক্যাগ আছে, 75-এ প্রধানমন্ত্রী। এই যে প্রধানমন্ত্রী এখন নরেন্দ্র মোদী হয়েছে, তো প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করে রাষ্ট্রপতি 75 নম্বর আর্টিকেল মেনে, ঠিক আছে? এবার হচ্ছে তোমার কি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি বললাম। উপরাষ্ট্রপতি হতে গেলে বয়স লাগে 35, তাকে ভারতের নাগরিক হতে হয়। তারপরে হচ্ছে তোমার লাভজনক সরকারি পদে থাকা যাবে না, ঠিক আছে? এরকম বিভিন্ন কাজ আছে। ওগুলো উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হয়, যেটা 64 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। অলওয়েজ মাথার মধ্যে ঘটনাগুলো মানে সাজিয়ে থাকবে। যখনই জিজ্ঞেস করলো তখনই আমি বলবো, ব্যাকগ্রাউন্ড সহকারে বলবো। কোনো একটা ছোট্ট টপিক নিয়ে আমি আধা ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে লেকচার দিতে পারবো। এরকমটা তৈরি করতে হবে। মিসলেনিয়াসও পড়তে হবে। তোমার শুধুমাত্র মিসলেনিয়াস পড়লে তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে না। তোমাকে মিসলেনিয়াসও পড়তে হবে, তোমাকে স্পেসিফিক টপিকও পড়তে হবে। হ্যাঁ, ইতিহাস, এনসেন্ট ইন্ডিয়া তোমাকে আলাদাভাবে সাজাতে হবে, মেডাইভাল ইন্ডিয়া তোমাকে আলাদাভাবে সাজাতে হবে, ন্যাশনাল মুভমেন্ট তোমাকে আলাদাভাবে সাজাতে হবে। ন্যাশনাল মুভমেন্টের আলাদা সাজালে করলে, কিন্তু ন্যাশনাল মুভমেন্টে তোমাকে বললাম তুমি আমাকে শুধুমাত্র লর্ড কার্জনকে বলো, তখন তোমাকে লর্ড কার্জনে এসে সেট হয়ে যেতে হবে। কারণ কীভাবে পারবে যে তোমাকে আগেই কিন্তু লর্ড কার্জন সম্পর্কেও তুমি স্পেসিফিক আছো। আকবর সম্পর্কে বললাম, যেই আকবর বললাম তার মাথায় টনক নড়বে, আকবর চলে আসবে সামনের দিকে। বললাম আলাউদ্দিন খলজি চলে আসবে সামনের দিকে। আলাউদ্দিন খলজির ঘটনা পড়ে নেব, আলাউদ্দিন খলজি। এবার যদি বলা হয় আরও কেউ আছে, পৃথ্বীরাজ চৌহান, তো পৃথ্বীরাজ চৌহানে চলে যাবো। শুধুমাত্র পৃথ্বীরাজ চৌহান কী করেছে। যদি বলা হয় যে আমাদের বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসকের নাম কি, রাজা কৃষ্ণদেব রায়, তার সম্পর্কে জিজ্ঞাসা করছে, চলে গেলাম। এটা ইতিহাসের কথা বললাম। পলিটিক্যাল সায়েন্সের আমি পার্ট, তারপরে হচ্ছে শিডিউল, সব জানি আমরা। পার্ট 25টা, শিডিউল হচ্ছে 12টা। তারপরে হচ্ছে তোমার কি ওখানে অনেকগুলো আর্টিকেল আছে, 395টা আর্টিকেল আগে, এখন ভারতে আরও বেশি আছে। এবার তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি আমাকে 50টা আর্টিকেল এখন তাড়াতাড়ি বলে দিতে হবে। শিডিউল তো আমরা 12টায় পারছি, কোনো শিডিউল আটকাচ্ছে না। এবার কি হচ্ছে,
আরও আমি স্পেসিফিকভাবে পড়বো শিডিউল সম্পর্কে। তখন ঢুকলে শিডিউল নিয়ে তোমার ফার্স্ট টাইম যখন আছে, ভালো মনে হয়েছে না এখন শিডিউলটা সম্পর্কে আরও বেশি জানবো, তো গুগল সার্চ করতে পারো, বই থেকে নিতে পারো, লক্ষ্মীকান্তের বই থেকে বা আর কোথাও থেকে তথ্য নিয়ে শিডিউল সম্পর্কে আরও বেশি ডিটেলস হচ্ছে। কিন্তু বেসিক যেটা আছে 12টা শিডিউল, 8টা ছিল, 395টা আর্টিকেল ছিল, এখন 448টা, এগুলো তোমাকে জানতেই হবে সবসময়। আর এই বেসিক যেটা আছে এটা বারবার তুমি লেকচারে দিতে পারবে। আর যেটা তোমার কাছে মনে হচ্ছে বেসিক সারফেস লেভেলের পড়াশোনা, সেটা অনেক জনের কাছে একটা গভীর পড়াশোনা হতে পারে। যারা এগুলো করেনি তাদের কাছে একটা গভীর পড়াশোনা, আমাদের কাছে সোজা হতে পারে। তাহলে গরিপি হটাও স্লোগান পেয়ে গেছি। এবার হচ্ছে মহারাষ্ট্রে শিবাজী উৎসব, আবার হচ্ছে গণপতি উৎসব চালু করেছিল কে? বাল গঙ্গাধর তিলক। তিলক মারা যাচ্ছে 1920 খ্রিস্টাব্দে 1 তারিখে আগস্ট মাসে। সেদিনে গান্ধীর অসহযোগ আন্দোলন চালু হয়েছিল। কোন আন্দোলনে? তিলক তহবিল গঠন করা হয়েছিল, তো অসহযোগ আন্দোলনে সেই দিনই গান্ধীজি মারা গেছিল, তিলক মারা যাচ্ছে, তহবিল তৈরি করা হচ্ছে। যা কি ছিল? ডিমান্ড ছিল, লক্ষ্য ছিল, তোলার উদ্দেশ্য ছিল, তার থেকে বেশি পরিমাণে উঠেছিল টাকা। খিলাফত আন্দোলন 1920 খ্রিস্টাব্দে, খিলাফত আন্দোলন হচ্ছে 19 খ্রিস্টাব্দে চালু হয়েছিল, 20 খ্রিস্টাব্দে কন্টিনিউ হয়েছিল, অসহযোগ আন্দোলনের সাথে মার্চ করে দিয়েছিল কে? গান্ধীজি। আবার কি আছে? কৃষ্ণ বিপ্লব হচ্ছে, কৃষ্ণ বিপ্লব অর্থাৎ কালো বিপ্লব কিসের সাথে যুক্ত? খনিজ তেল উত্তোলনের সাথে যুক্ত। কৃষ্ণ বিপ্লব হচ্ছে খনিজ তেল উত্তোলনের সাথে যুক্ত। ভারতের ব্যাংকগুলিকে ন্যাশনালাইজ করা হয়েছে কবে? 1969 খ্রিস্টাব্দে। ভারতের ব্যাংকগুলোকে 1969 খ্রিস্টাব্দে 19 তারিখে জুলাই মাসে, জুলাই না জানুয়ারি, 19 জুলাই 14টি বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল। স্টেট ব্যাংক কবে জাতীয়করণ হয়েছে? 1955 খ্রিস্টাব্দে। আরবিআই কবে জাতীয়করণ হয়েছে? 1949 খ্রিস্টাব্দে। আরবিআই কবে তৈরি হয়েছিল? তো 1935 খ্রিস্টাব্দে। স্টেট ব্যাংক কবে তৈরি হয়েছিল? তো 1921 খ্রিস্টাব্দে। স্টেট ব্যাংকের আগের কি নাম ছিল? ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, ইংরেজদের পপুলার নাম। আগে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে না, হ্যাঁ, যে সুপ্রিম কোর্টের আগের নাম কি ছিল? ইম্পিরিয়াল কোর্ট অফ ইন্ডিয়া। 1773 খ্রিস্টাব্দের একটা আইন পাস হয়েছিল, রেগুলেটিং অ্যাক্ট, তার ফলে 74 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল। সে সময় সুপ্রিম কোর্ট ছিল কলকাতাতে। পরবর্তীতে 1911 খ্রিস্টাব্দে যখন বাংলাকে বঙ্গভঙ্গকে রদ করা হলো, তারপরে সুপ্রিম কোর্ট চলে গেল দিল্লিতে। এখন দিল্লিতে সুপ্রিম কোর্ট আছে। কৃষ্ণ বিপ্লব তাহলে খনিজ তেলের সাথে যুক্ত। ব্যাংকগুলোকে ন্যাশনালাইজ করা হয়েছে কবে? তো 1969 খ্রিস্টাব্দে 19 তারিখে জুলাই মাসে। আর হচ্ছে 14টি বাণিজ্যিক ব্যাংকে সে সময় জাতীয়করণ করা হয়েছিল। এনডিসি পড়লাম একটু আগে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, হ্যাঁ, এর ভাইস চেয়ারম্যান কে হয়? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল আর প্ল্যানিং কমিশন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তারপরে হচ্ছে নীতি যে আছে, নীতি আয়োগ, সবারই চেয়ারম্যান হয় প্রধানমন্ত্রী, এবং ভাইস চেয়ারম্যান হয় একজন করে বিশিষ্ট অর্থনীতিবিদরা। ঠিক আছে, অর্থনীতিবিদ হতেই হবে যে ভাইস চেয়ারম্যান হবে, আর যে চেয়ারম্যান হবে সে প্রধানমন্ত্রী। সতীদাহ প্রথার লেখাভিত্তিক প্রমাণ রয়েছে। প্রাচীন ভারতে যে সতীদাহ প্রথা ছিল, এবার ইরানের যে শিলালেখ আছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের, সেখানে সতীদাহ প্রথা সম্পর্কে আলোচনা করা আছে। কোথায় বললাম? ইরানের শিলালেখগুলোর উপরে আমি একটা সুন্দর করে ভিডিও তৈরি করে দেবো। সমস্ত শিলালেখ যেগুলো থেকে প্রশ্ন হয় পরীক্ষাতে হলো বলে দেবো। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আমি বলেছিলাম এর আগে, দোদা-বেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদা-বেতা। পূর্ব ভারতের পারাদ্বীপ বন্দর রয়েছে কোথায়? উড়িষ্যাতে পারাদ্বীপ বন্দর আছে। ভারতে টোটাল 13টা বড় বড় বন্দর আছে, আরও আছে ছোট ছোট বন্দর, কিন্তু 200+ বন্দর আছে ছোট ছোট, কিন্তু 13টা হচ্ছে বড় বন্দর। এবার হচ্ছে কি বন্দর থেকে প্রশ্ন হয়,
পূর্ব দিকে কোনটা, পূর্ব উপকূলে পূর্ব উপকূলে কতগুলো আছে, পশ্চিম উপকূলে কতগুলো আছে, কোনটি পূর্ব উপকূলে আছে, কোনটা পশ্চিম উপকূলে আছে, এগুলো আমরা সাজিয়ে দিয়েছিলাম। যেমন ধরে জিজ্ঞাসা করা হচ্ছে পারাদ্বীপ বন্দর কোন উপকূলে আছে, উড়িষ্যা পূর্ব দিকে আছে, অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে আছে। যদি বলা হয় তোমাকে তামিলনাড়ুতে চেন্নাই বন্দর আছে, এর্নাকুলাম আছে, তুতিকোরিন আছে, এগুলো কোন দিকে আছে, তো বঙ্গোপসাগরের দিকে আছে, পূর্ব দিকে আছে। কেরালাতে কোচি বন্দর আছে, কর্ণাটকে ম্যাঙ্গালোর বন্দর আছে, গোয়াতে ম্যাঙ্গালোর, আর গোয়াতে মারাগাঁও, কেরালা আর কর্ণাটকে ম্যাঙ্গালোর পোর্ট, ঠিক আছে। আর হচ্ছে তোমার কি মহারাষ্ট্রতে দুটো আছে, একটা হচ্ছে জওহরলাল নেহরু পোর্ট, একটা হচ্ছে মুম্বাই পোর্ট। গুজরাটে একটা কান্দালা পোর্ট আছে, কান্দালা পোর্টের আগে করাচি বন্দর দিয়ে ওই জায়গার ব্যবস্থা বাণিজ্য চলতো। ভারত ভাগ হওয়ার সময় করাচি পোর্টটা চলে গেছে পাকিস্তানে বলে তারই অনুরূপ হিসেবে কান্দালা পোর্টকে করা হয়েছে। এই কান্দালা পোর্টকে হচ্ছে শুল্কমুক্ত বন্দর বলা হচ্ছে আবার, ঠিক আছে। কান্দালা পোর্ট কোথায় আছে, যে গুজরাটে আছে। এছাড়া খুঁটিনাটি ছোট ছোট প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় আরও, যে দাহেজ পোর্ট কোথায় আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার কি এরকম দুই একটা ছোটোখাটো আরও পোর্টের নাম, যেগুলো পপুলার পোর্ট আছে জিজ্ঞাসা করবে। মোট 13টা বড় বন্দর আর 200-এরও বেশি ছোটো ছোটো বন্দর আছে। সিম্পলি জিজ্ঞাসা করা হয় যে কটা বন্দর আছে ভারতে, 13টা বড় বন্দর 13টা। এবার স্পেসিফিকভাবে জিজ্ঞাসা করা হবে কোন বন্দর দিয়ে কয়লা, কোন বন্দর দিয়ে অমুক, কোন বন্দর দিয়ে অমুক। হ্যাঁ, উড়িষ্যা দিয়ে কি কাজ করা হয় সব দিকে, গোবিন্দপুর বন্দর কোথায় আছে, বিশাখাপত্তনম বন্দর কোথায় আছে, কোনটা দেখতে তোমার হচ্ছে ডলফিন নোজের মতো, এইগুলো আসবে আবার। এবার হচ্ছে কি ছাগলের বিটল প্রজাতি সব থেকে বেশি, ছাগলের একটা বিটল প্রজাতি আছে সব থেকে বেশি পরিমাণে দুধ দেয়। পরীক্ষাতে বিসিএস এর মেন্সে জিজ্ঞাসা করেছে রুমটেক মনাস্ট্রি ভারতের কোথায় বা কোন রাজ্যে রয়েছে। রুমটেক মনাস্ট্রি সিকিমে আছে, রুমটেক মনাস্ট্রি সিকিমে আছে। সিকিমের রাজধানীর নাম কি, গ্যাংটক। তো সিকিম কত সালে রাজ্য হয়েছে, সিকিম কবে রাজ্য হয়েছে, 1975-এ। সিকিম হচ্ছে 75-এ রাজ্য হয়েছে, 74-এ সংশোধনী হয়েছিল, তো অ্যাসোসিয়েট স্টেট। 75-এ আবার একটা সংশোধনী হলো, তাহলে হচ্ছে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল 35তম 36তম। 35-এ অ্যাসোসিয়েট, 36-এ হচ্ছে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা। পূর্ণাঙ্গ রাজ্য মানে হচ্ছে ফুল ফ্লেজড স্টেট। রুমটেক মনাস্ট্রি তাহলে সিকিমে আছে। ব্লাড ফিল্টার হয় কোথায়, কিডনিতে নাকি হার্টে না কোথায়, কিডনিতে। ব্লাড ফিল্টার হয় কোথায়, কিডনিতে। যামিনী রায় হচ্ছে পেন্টিং এর সাথে যুক্ত লার্জেস্ট পার্সেন্টেজ অফ পোর পিপুল। হ্যাঁ, সব থেকে বেশি গরিব মানুষ পোর পিপুল বসবাস করে ভারতের কোন রাজ্যে, তো ছত্তিশগড়ে সব থেকে বেশি পোর পিপুল বসবাস করে। কোথায় বললাম, ছত্তিশগড়ে। ওই তো তোমার হচ্ছে খনিজ সম্পদপূর্ণ এলাকা, তো আর আদিবাসী অধ্যুষিত এলাকা আছে, ওদের ইনকামিং সোর্সটা অত বেশি নেই, তো ওখানে গরিব মানুষ বসবাস করে। পার্সেন্টেজ হচ্ছে কত, প্রায় 40, কত বললাম, 39.92% গরিব বসবাস করে। যেটা একটু ইমপ্রুভ করতে হবে, কারণ এটা 2018 সালে লিখেছি আমি, 19-20 সালেরটা লিখলেও ঠিক হয়ে যাবে। ওই ধরো 37-38% মতো গরিব বসবাস করছে। কোথায়, তো ছত্তিশগড়ে। সব থেকে বেশি পোর পিপুল কোথায়, হ্যাঁ, যামিনী রায় কিসের সাথে যুক্ত বললাম, পেন্টিং, এই তো মনে থাকছে। এবার হচ্ছে হেডকোয়ার্টার অফ ওপেকের হেডকোয়ার্টার, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, কোথায়, ভিয়েনাতে। ভিয়েনা কার রাজধানী, অস্ট্রিয়ার রাজধানী। লোদি নাম শুনেছো, এই যে সুলতানি যুগের উপরে একটা ভিডিও হচ্ছে। হ্যাঁ, আমি ভিডিও রেডি করছি, আমার তো লেখা আছে নোটস, ওইটাতে জেরক্সটাতে তুলে দিব। একটা ক্লাসেই আমি পড়াবো 1206 থেকে শুরু করে 1526 সাল পর্যন্ত।
1206 থেকে শুরু করে 1526 সাল পর্যন্ত 5খানা বংশ ভারতে শাসন করেছে সুলতান হিসেবে। তো এখান থেকে প্রশ্ন হয় যে লোদিরা কোন বংশ, তারপর হচ্ছে দাসদের কোন বংশ, ইলাবাড়ি তুর্কি বংশ, খলজিরা কোন বংশ, সৈয়দরা কোন বংশ, তুগলকরা কোন বংশ। তোমাদের প্রশ্ন হবে সবথেকে বেশি জিজ্ঞাসা করা হয় লোদিরা, ওরা হচ্ছে আফগান বংশীয়, আর এরা সব তুর্কি বংশীয়। এরা মানে 4জন দাস বংশ, যেটা 1206 থেকে 1290 সাল পর্যন্ত শাসন করেছে। দাসের পরে খলজি, ওরা 1290 থেকে 1320 সাল পর্যন্ত। তারপরে 20 থেকে শুরু করে 1386 এই 1413 সাল পর্যন্ত করেছে তোমার তুগলকরা। তুগলকের পরে হচ্ছে সৈয়দরা করবে 1414 থেকে শুরু করে 1451 সাল পর্যন্ত, আর 1451 থেকে শুরু করে 1526 সাল পর্যন্ত লোদিরা। এই লোদিরা হচ্ছে আফগান, ঠিক আছে। বহুলুল লোদি হচ্ছে লোদি বংশের প্রতিষ্ঠাতা, আর ইব্রাহিম লোদি হচ্ছে লোদি বংশের শেষ রাজা। ইব্রাহিম লোদি হচ্ছে লোদি বংশের শেষ রাজা। আর হচ্ছে ইংরেজদেরকে না নেপোলিয়ন দোকানদারের জাত বলেছিল। ইংরেজদেরকে নেপোলিয়ন দোকানদারের জাত বলেছিল। পরীক্ষাতে প্রশ্ন হয় এস্চুয়ারি গঠন করেছে কোন কোন নদী, ঠিক আছে। এস্চুয়ারি হচ্ছে তোমার, এস্চুয়ারি কি বলতো, গ্রস্ত উপত্যকা, নর্মদা নদী, তাপ্তি নদী আর মাহি নদী। যে সমস্ত নদীগুলো আরব সাগরে পড়বে, খরস উপর থেকে নিচে ঢালটা বেশি থাকবে, ওই নদীগুলো এগুলো তৈরি করে। তো নর্মদা নদী, তাপ্তি নদী আর হচ্ছে মাহি নদী। মাহি নদী 2বার কর্কট ক্রান্তি রেখাকে ক্রস করেছে। আর হচ্ছে আরো 2টো নদীর নাম বলেছিলাম, একটা হচ্ছে কঙ্গো নদী। হ্যাঁ, কঙ্গো নদী হচ্ছে কাকে ক্রস করেছে, কঙ্গো নদী ক্রস করবে তোমার কাকে, নিরক্ষরে কাকে। আর একটা আছে লিম্পোপো নদী, ওটা করবে কাকে, মকর ক্রান্তি রেখাকে। পরীক্ষাতে আসলে পারবে পড়তে। 2 লিভস মানে হচ্ছে পাতা, লিভস মানে হচ্ছে পাতা, 2টো পাতা, এরকম একটা বই লিখেছে বিক্রম শেঠ। 2 লিভস কার লেখা বলো, বিক্রম শেঠ। আইসি চিপস, ইন্টিগ্রেটেড সার্কিট, চিপ যে তৈরি করি। তো আইসি এর প্রণাম জিজ্ঞাসা করা হয় ইন্টিগ্রেটেড সার্কিট। আবার জিজ্ঞাসা করা হয় এটা কি দিয়ে তৈরি, সিলিকন দিয়ে তৈরি। ভোপাল, মধ্যপ্রদেশে ভোপাল আছে, সেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, মিথাইল আইসোসায়ানেট এর দুর্ঘটনা আসে পরীক্ষাতে। মিথাইল আইসোসায়ানেট 1984 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে ঘটেছিল, 2 তারিখে আর 3 তারিখে, ঠিক আছে, মনে রাখবে। আমি যেমন মনে রেখেছি। কুকা বিদ্রোহ কে করেছে, গুরু রাম সিং। কুকা মুভমেন্ট কে করেছে, গুরু রাম সিং। এটা পাঞ্জাবে হয়েছিল কুকা মুভমেন্ট। ভাইয়াচারী আন্দোলন কোথায় হয়েছিল, বন্দোবস্ত, ভাইয়াচারী বন্দোবস্ত পাঞ্জাবে। আর কুকা বিদ্রোহ করেছে কে, গুরু রাম সিং। কোথায়, তো পাঞ্জাবে। রায়তওয়ারি সিস্টেম বলে দিয়েছি কোথায়, দক্ষিণ ভারতে। আর হচ্ছে মহলবাড়ি বন্দোবস্ত কোথায় বললাম, উত্তর ভারতে। এবার হচ্ছে তোমার কি সোনালিকা, কল্যাণ সোনা, তারপর হচ্ছে গিরিজা, এগুলো কি গমের বীজ, গমের প্রকার। তা হচ্ছে সোনালিকা, কল্যাণ সোনা আর গিরিজা। জাতীয় বন নীতি 1952 খ্রিস্টাব্দে। তেহেরিবাদ হচ্ছে ভাগীরথী নদীতে। কোস্টলাইন সব থেকে বেশি আছে গুজরাটে কোস্টলাইন সব থেকে বেশি আছে, ফলোড বাই অন্ধ্রপ্রদেশ। কোস্টলাইন ব্যাপারটা তুমি জানো, কোস্টলাইন হচ্ছে তোমার উপকূল রেখা। এগুলো সব ক্লিয়ারলি বুঝিয়েছি। এই কারণে অনেকদিন ধরে তোমাদেরকে ম্যাপ শিখিয়েছিলাম, এই কারণে তোমাদেরকে অনেকদিন ধরে যুগ বিভাজনটা শিখেছি, ওয়ার্ল্ড ম্যাপ শিখিয়েছি। কেন, যে যাতে করে এখন যেটা বলবো সেটা মাথায় ঢুকে যায়। অনেকে না কোস্ট লাইনই বুঝে না, তো সে অ্যান্সার কি মনে রাখবে, কোস্ট লাইন কি সব থেকে বেশি, তো গুজরাটে। কোথায় বেশি সব থেকে, গুজরাটে। টোটাল কোস্ট লাইন কত আছে, 6100 প্লাস হচ্ছে 1500, 7516, 7516।
তার মধ্যে সব থেকে বেশি রয়েছে গুজরাটে, ফলোড বাই অন্ধ্রপ্রদেশ। ফলোড বাই অন্ধ্রপ্রদেশ সব থেকে বেশি আছে কার? ফলোড বাই মানে জানো, ফলো করবে, হ্যাঁ। তাহলে সব থেকে বেশি গুজরাটে, তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশে, তাই না? মনে রাখতে হবে কোস্ট লাইন সব থেকে বেশি গুজরাটে, তারপরে অন্ধ্রপ্রদেশে। তারপরে হচ্ছে ইইজি, পরীক্ষাতে আসে ইইজি প্রণাম জিজ্ঞাসা করা হয়। ইলেকট্রোএনসেফালনগ্রাফি, হ্যাঁ, ইলেকট্রোএনসেফালনগ্রাফি এটা মাথার সাথে যুক্ত, ইইজি করা হয়। ইসিজি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, এটা হচ্ছে বুকে, হার্টে। সিটিবিটি প্রোগ্রাম জিজ্ঞাসা করতে হবে। সিটিবিটি হচ্ছে কি? কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। ভারত এতে স্বাক্ষর করেনি, এটা 1996 খ্রিস্টাব্দে হয়েছিল সিটিবিটি চুক্তি। জাস্ট এটুকুটাই মধ্যেই প্রশ্ন হয়ে যাবে। সিটিবিটি 1996 খ্রিস্টাব্দে হয়েছিল, ভারত সরকার এতে স্বাক্ষর করেনি। আর কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, নিউক্লিয়ার টেস্টিং, ভারতকে বলে, মানে ভারত মানে বলেছিল, এটা তো হচ্ছে তোমার আমেরিকা হেড, নিউক্লিয়ার টেস্ট সব দেশ করতে পারবে না, এর উপরে ব্যান লাগানো হয়েছিল। ভারত ওখান থেকে বেরিয়ে এসেছে, দরকার নাই, আমি টেস্ট করব, ঠিক আছে। তাহলে সিটিবিটি হচ্ছে 1996 খ্রিস্টাব্দে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। এশিয়ার বৃহত্তম নদীর নাম কি? হোয়াংহো। এশিয়ার বৃহত্তম নদীর নাম কি? হোয়াংহো। আর এশিয়ার মধ্যে দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংসি কিয়াং। এশিয়ার মধ্যে দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংসি কিয়াং। এশিয়ার মধ্যে বৃহত্তম নদীর নাম কি? বলে হোয়াংহো। বি.আর. আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় আছে? ডক্টর, অনেকগুলো এয়ারপোর্ট আছে যেগুলো পড়তে হবে। তো হচ্ছে বি.আর. আম্বেদকরটা এখন মাত্র মনে রাখো, সর্দার বল্লভভাই প্যাটেল পড়তে হবে, রাজীব গান্ধী পড়তে হবে, রাহুল, হ্যাঁ, এগুলো সব পড়তে হবে। ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট কোথায় আছে? দিল্লিতে আছে। পালামো সব থেকে বড়। ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট কোথায় আছে? তো মহারাষ্ট্রতে আছে, ঠিক আছে। এটা পড়ো। বি.আর. আম্বেদকর এয়ারপোর্ট হচ্ছে মহারাষ্ট্রতে। কোথায় বললাম? বি.আর. আম্বেদকর এয়ারপোর্ট মহারাষ্ট্রতে, নাগপুরে। কোথায় বললাম? মহারাষ্ট্রে, নাগপুরে বি.আর. আম্বেদকর এয়ারপোর্ট। এশিয়ার বৃহত্তম নদীর নাম কি? হোয়াংহো। দীর্ঘতম নদীর নাম কি বললাম? ইয়াংসি কিয়াং। কোহলাপুর, এটা একটা ইতিহাসের সাথে যুক্ত প্লেস। কোহলাপুর, এটা মহারাষ্ট্রতে আছে। কোথায় বললাম? মহারাষ্ট্রতে। বায়োস্ফিয়ার রিজার্ভের নাম জিজ্ঞাসা করা হচ্ছে। নামধাপার বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে? নামধাপা বলো, অরুণাচল প্রদেশে। কোথায় বললাম? নামধাপা হচ্ছে অরুণাচল প্রদেশে। গালফ অফ মান্নার কোথায় আছে? বলো, তামিলনাড়ুতে। গালফ অফ মান্নার অর্থাৎ মান্নার উপসাগর। গালফ অফ মান্নার বা মান্নার উপসাগর কোথায় বললাম? তামিলনাড়ুতে। নকরেক, নকরেক হচ্ছে কোথায়? মেঘালয়তে। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নকরেক। নকরেক হচ্ছে গারো মানে মেঘালয়ে। গারো, খাসি, জয়ন্তিয়া, 3টা পর্বত কোথায় রয়েছে? বলো, মেঘালয়ে। এবার হচ্ছে কি দাস ক্যাপিটাল, বুকস অ্যান্ড অথার্স। দাস কয়েকটা লিখেছে এখানে, যেখানে থেকে পরীক্ষাতে আসে। দাস ক্যাপিটাল হচ্ছে কার্ল মার্কসের। দাস ক্যাপিটাল কার? বলো, কার্ল মার্কসের। দুর্গেশ নন্দিনী একটা বই, ঠিক আছে, এটা 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্রের বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্রের লেখা দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্রকে বলা হতো সাহিত্য সম্রাট। দাস ক্যাপিটাল হচ্ছে কার্ল মার্কসের লেখা। পৃথ্বীরাজ রাসো একটা বই পরীক্ষাতে আসতে দেখা গেছে। পৃথ্বীরাজ রাসো একটা বই আছে, যেটা হচ্ছে চাঁদ বর্দে এর লেখা। পৃথ্বীরাজ রাসো হচ্ছে কার লেখা বললাম? চাঁদ বর্দই এর লেখা। লজ্জা তসলিমা নাসরিন, ঠিক আছে, লজ্জা হচ্ছে তসলিমা নাসরিনের লেখা। আর ওয়ার অ্যান্ড পিস লিও তলস্তয় এর লেখা। ওয়ার অ্যান্ড পিস হচ্ছে লিও তলস্তয়ের লেখা। ডেভিড কপারফিল্ড হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা। সিক্স মেশিন হচ্ছে ক্রিস গেইলের লেখা। এ টেল অফ টু বয় সিটিজ হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা। শুনবে আবার যে দাস ক্যাপিটাল হচ্ছে কার্ল মার্কসের লেখা। দুর্গেশ নন্দিনী কার লেখা? তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা, যাকে সাহিত্য সম্রাট বলা হয়। পৃথ্বীরাজ রাসো কার লেখা? চাঁদ বর্দই এর লেখা। লজ্জা কার লেখা? তসলিমা নাসরিন এর লেখা। লজ্জা কার লেখা বললাম? তসলিমা নাসরিন এর লেখা। ওয়ার অ্যান্ড পিস কার বলেছি? লিও তলস্তয় এর লেখা। সিক্স মেশিন কার আছে? ক্রিস গেইলের লেখা আছে।
এ টেল অফ টু বয়েজ সিটিজ কার লেখা আছে? চার্লস ডিকেন্সের লেখা আছে। এ টেল অফ টু বয়েজ সিটিজ কার? চার্লস ডিকেন্সের। সিক্স মেশিন বললাম কার? ক্রিস গেইলের। ডেভিড কপারফিল্ড একটা বই আছে চার্লস ডিকেন্সের লেখা। ওয়ার অ্যান্ড পিস বললাম কার? লিও টলস্টয়ের। লজ্জা কার বলেছি? তসলিমা নাসরিনের। পৃথ্বীরাজ রাসো কার বললাম? চাঁদ বরদয় এর। দুর্গেশ নন্দিনী কার বললাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। দাস ক্যাপিটাল কার বললাম? কার্ল মার্কসের, তাই না? পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কোন ভাষায় কথা বলে? পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কোন ভাষায় কথা বলে? মান্দারিন, চাইনিজ। এটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ, রিসেন্টলি ডেটা দেখেছি তো চেঞ্জ হয়েছে, ইংলিশ হয়ে গেছে। এটা আবার যখন পরীক্ষা দিতে যাবে তখন আবার দেখবে। কি বললাম? চাইনিজ, ইংলিশ। আর পৃথিবীর মধ্যে দীর্ঘতম নদীর নাম কি? নীল নদী। পৃথিবীর মধ্যে দীর্ঘতম নদীর নাম কি? নীল নদী। পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? আমাজন। ইংলিশটা ঠিক কিনা দেখে নিতে হবে আবার, ডেটাটা। ইংলিশ তো বেশি লোক কথা বলে না, তারপরেও কেন ফার্স্ট হবে দেখে আমি বলবো আবার। পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদী। পৃথিবীর মধ্যে দীর্ঘতম নদীর নাম নীল নদী, দীর্ঘতম। আর বৃহত্তম আমাজন, ঠিক আছে। দীর্ঘতম হচ্ছে নীল নদী, বৃহত্তম আমাজন। নীল নদী তোমাদেরকে লাইন টাইন সব দেখিয়ে দিচ্ছি, কোথায় কোথায় কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে পড়েছে। আর অপেরা হাউস, যেগুলো জিকে, অপেরা হাউস কোথায় রয়েছে? বলো। অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি, ঠিক আছে, অস্ট্রেলিয়ার সিডনিতে। কি নাম বললাম? অপেরা হাউস। বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় আছে? না, কর্ণাটকে। বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় বললাম? কর্ণাটকে। তারপরে হচ্ছে বিজিএস্ট পোর্টের নাম সাংহাই, যেটা হচ্ছে সব থেকে বিজিএস্ট, চীনে অবস্থিত সাংহাই এয়ারপোর্ট। ভারতের মধ্যে সব থেকে ব্যস্ততম হচ্ছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে। ভারতের মধ্যে সব থেকে বড় বেশি বিজি ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্রতিদিন নাকি 25,000 মানুষ ওঠা নামা করে। এখন বেশি হয়েছে আরো, পুরাতন ডেটাতে 25,000 বলেছি, এখন আরো বেশি। আমুল দুধ হচ্ছে গুজরাটে। ডেয়ারি রিসার্চ সেন্টার হচ্ছে হরিয়ানার কার্নালে। হ্যাঁ, হরিয়ানার কার্নাল ডেয়ারি রিসার্চ সেন্টার। সব থেকে দুধ কিন্তু বেশি গুজরাটে। ভারতের সবুজ বিপ্লবের জনকের নাম বলো। সবুজ বিপ্লবের জনক হচ্ছে এম.এস. স্বামীনাথন। দুগ্ধ বিপ্লব যেটা আছে হোয়াইট রিভলিউশন, দুগ্ধ বিপ্লব হচ্ছে হোয়াইট রিভলিউশন, ভার্গিস কুরিয়ন। দুগ্ধ বিপ্লব অর্থাৎ হোয়াইট রিভলিউশন হচ্ছে ভার্গিস কুরিয়নের। আর সবুজ বিপ্লবের জনক হচ্ছে এম.এস. স্বামীনাথন। ডেয়ারি রিসার্চ সেন্টার হচ্ছে হরিয়ানার কার্নাল। আমুল দুধ হচ্ছে গুজরাটে। দুগ্ধ উৎপাদনে প্রথম হচ্ছে ইউপি। হ্যাঁ, এটা মনে রাখবে, আমুল দুধ হচ্ছে গুজরাট, কিন্তু এমনিতে দুধ যদি বলি তাহলে হচ্ছে ইউপি। কারণ এই সব থেকে দুধ বেশি পাওয়া যায় মহিষের দুধ, যদি বলি মানে অ্যানিম্যাল দুধ যদি বলি তাহলে হচ্ছে মহিষের দুধ সব থেকে বেশি, তারপরে কাউ, তারপরে ছাগলের দুধ হয়। নৃত্য আছে বেশ কিছু এবং রাজ্যের সাথে যুক্ত। কথা কি নাম সেটা? কথাকলি কেরালা না? হ্যাঁ। আর হচ্ছে কত্থক ডান্স কোথায়? কত্থক হচ্ছে ইউপি। বলো। কত্থক ডান্স দেখতে পাওয়া যায় ইউপিতে। কথাকলি বললাম কোথায়? কেরালাতে। একটা সাত্রিয়া আছে, ওটা আসামে, SATTRIY। এটা বললাম কোথায়? আসামে। কথাকলি বললাম কোথায়? কেরালাতে। কত্থক হচ্ছে বলো ইউপিতে, মুখস্থ করতে হবে। মণিপুরি হচ্ছে কোথায়? মণিপুরে। পুরুলিয়াতে এবং ঝাড়খণ্ডে। পুরুলিয়াতে এবং ঝাড়খণ্ডে। তারপরে হচ্ছে মান্ডি, MANDI, মান্ডি, এটা গুজরাটে। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে। কুচিপুড়ি কোথায়? তো অন্ধ্রপ্রদেশে। গিদ্দা গুজরাটে। ওনাম কেরালাতে। রাউফ হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। ঝুমুর হচ্ছে হরিয়ানাতে। আর খেলো গোপাল আসামে। কি বললাম তাহলে? কয়েকটা আছে এখানে, বেশি নাই। তো কথাকলি কেরালাতে, সাত্রিয়া যেটা আসামে বলেছি, কত্থক হচ্ছে ইউপিতে আছে, কথাকলি কেরালাতে বললাম, মণিপুরে দেখা যাবে,
ছো বললাম পশ্চিমবঙ্গে, পুরুলিয়াতে এবং ঝাড়খণ্ডে। কুচিপুড়িতে অন্ধ্রপ্রদেশে পাবো দেখতে মান্ডি। এটা গোয়াতে মান্ডবী নদী আছে, ওইখান থেকেই এটা আসছে গোয়াতে। ওনাম হচ্ছে কেরালাতে, রাউক হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরেই বলবো এটাকে। আর হচ্ছে ঝুমুর হচ্ছে হরিয়ানাতে, খেল গোপাল হচ্ছে আসামে। খেলো গোপাল আসামে। ভারতের সংবিধানে 40 নম্বর আর্টিকেলে কি আছে? 40-এ আছে পঞ্চায়েত, 44-এ আছে ইউনিফর্ম সিভিল কোড। 40-এ কি বললাম? পঞ্চায়েত। আর হচ্ছে 243-এও পঞ্চায়েত। 243-এর এ থেকে জেড জি পর্যন্ত পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির সম্পর্কে আলোচনা করা হয়েছে। 40-এ যেটা আছে ওটা ডিপিএসপিতে, ওটা পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। 44-এ আছে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে। আর কি জানবে? 51 নম্বরটা পরীক্ষাতে আসে, 51 আর্টিকেল যেটা আছে, ওখানে বলা হয়েছে রাষ্ট্র আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা রক্ষা করবে। 50 নম্বরটা ইম্পর্টেন্স, কারণ এখানে বিচার বিভাগকে আইন বিভাগ থেকে আলাদা করতে বলা হয়েছে, আইন বিভাগ শাসন বিভাগ থেকে আলাদা করা হয়েছে। আসে পরীক্ষাতে 76, যেটা তুমি পারোই, অ্যাটর্নি জেনারেল। তারপরে হচ্ছে 75-এ প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করা হয়। এবার হচ্ছে তোমার 80, 79, 80, 81 তুমি পারোই। মানি বিল হচ্ছে কত নম্বরে? 110 নম্বরে। মানি বিল 110 নম্বরে। কোনো একটা বিল অর্থ বিল কিনা সেটা দেখে, সার্টিফিকেট দেয় কে? স্পিকার। ভেরি গুড। লোকসভাতে স্পিকার আর রাজ্যসভাতে চেয়ারম্যান থাকে। হ্যাঁ, এখানে উপরাষ্ট্রপতি। ভেরি গুড। আর হচ্ছে মানি বিলতে 110 নম্বরে উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও কোথায় মানি বিল আছে? 199-তে আছে, ওটা রাজ্যের মানি বিল। আর একটা আছে অর্থ কমিশন, ওটা 280 হচ্ছে অর্থ কমিশন। অর্থ কমিশন তোমাকে এর আগের পড়ালাম। অর্থ কমিশনে 1+4 থাকছে 5 জন। অর্থ কমিশনে 1+4 5 জন। এখন অর্থ কমিশন তৈরি করা হয়েছে। কত নম্বর অর্থ কমিশন? 16তম অর্থ কমিশনে চেয়ারম্যানের নাম কি বলেছি? 16তম অর্থ কমিশনের চেয়ারম্যানের নাম কি বলো? অরবিন্দ পানাগারিয়া। 16তম অর্থ কমিশনের চেয়ারম্যানের নাম হচ্ছে কি? অরবিন্দ পানাগারিয়া। 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিল? এন.কে. সিং। এবার হচ্ছে কি, হ্যাঁ, এই যে অরবিন্দ পানাগারিয়া তো বলেছি তোমাদেরকে যে কলম্বিয়া ইউনিভার্সিটি তে লেকচারার ছিল। আর হচ্ছে তোমার 16তম অর্থ কমিশনে 1+4 অর্থাৎ টোটাল 5 জন থাকছে। আর হচ্ছে তোমার এখানে 15 নম্বরটা তোমার জানতেই হচ্ছে, যেটা 21 থেকে 25 সাল পর্যন্ত ছিল এন.কে. সিং। তার আগে দুটো জানতে হবে, একটা হচ্ছে 14তম হচ্ছে ওয়াই.ভি. রেড্ডি, 13তম হচ্ছে বিজয় কেলকার। নীতি আয়োগ জানোই তুমি? নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের নাম কে? নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান আগে এই ছিল অরবিন্দ পানাগারিয়া, এখন সুমন বেরি। আর হচ্ছে তোমার কি অর্থ কমিশনে 4 জন আলাদা থাকে, একজন চেয়ারম্যান আর তার প্লাস একজন তাকে সাহায্য করে। তো একজনের নাম বলেছিলাম অজয় নারায়ণ ঝা, একজনের নাম বলেছিলাম নিরঞ্জন রাজাধ্যক্ষ, একজনের নাম বলেছিলাম অ্যানি জাজ ম্যাথিউ, আর একজনের নাম বলেছিলাম সৌম্যকান্তি। এই নামগুলো কিন্তু লাগবে, যেহেতু নতুন অর্থ কমিশন তৈরি হয়েছে। ভালো কোনো পরীক্ষা দিতে গেলে তোমার এই নামটাই আসতে পারে। কি বললাম তাহলে? একজনের নাম বলেছি অজয় নারায়ণ ঝা, একজনের নাম বলেছি নিরঞ্জন রাজাধ্যক্ষ, একজনের নাম হচ্ছে ডক্টর সৌম্যকান্তি, একজনের নাম হচ্ছে অ্যানি জাজ ম্যাথিউ, সৌম্যকান্তি, ডক্টর সৌম্যকান্তি, আর একজনের নাম হচ্ছে নিরঞ্জন রাজাধ্যক্ষ, আর একজনের নাম হচ্ছে অজয় নারায়ণ ঝা। আর একটা হেড, তার নাম হচ্ছে কি অরবিন্দ পানাগারিয়া, যে আগে নীতি আয়োগে ছিল। এখন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে? তো হচ্ছে কি নাম বললাম? সুমন বেরি। আর নীতি আয়োগের চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। প্ল্যানিং কমিশন আগে ছিল, তার চেয়ারম্যান কে ছিল? প্রধানমন্ত্রী। আর হচ্ছে প্ল্যানিং কমিশনের যে হবে ভাইস চেয়ারম্যান হবে, সে কি হবে? কোন সাবজেক্টে ভালো থাকবে? অর্থনীতিতে সে পারদর্শী থাকবে। অরবিন্দ পানাগারিয়াও পারদর্শী, সুমন বেরিও পারদর্শী। ঠিক আছে? এবার হচ্ছে কি 40তম গেল।
44তম পড়েছি, 280ও পারি আমি, তুমিও পারো। এবার হচ্ছে তোমার কি যে 76 নম্বর আর্টিকেলটাও তুমি জানো, সব 79, 80, 81ও জানছো, মানি বিল 110 নম্বরে আছে, বাজেট 112 নম্বরে আছে, জয়েন্ট সিটিং 108 নম্বরে আছে। যে লোকসভা এবং রাজ্যসভা দুটো হাউস, লোকসভা এবং রাজ্যসভা যে দুটো হাউস আছে তাদের মধ্যে জয়েন্ট সিটিং যখন হয় তো রাষ্ট্রপতি জয়েন্ট সিটিংকে ডাকে, আবার রাষ্ট্রপতি জয়েন্ট সিটিংকে তুলে দেয়। সমন আর পোরো দুটোই দুটোই কাজ করে কে? রাষ্ট্রপতি। এবার হচ্ছে ডাকেও রাষ্ট্রপতি, ভেঙে দেও তুলেও রাষ্ট্রপতি, ঠিক আছে। আর বোথ হাউস যখন হবে, বোথ হাউসের যখন মিটিং হবে তখন স্পিকার হচ্ছে এখানকার চেয়ারম্যান। দুটো যৌথ অধিবেশন যখন হবে, যৌথ অধিবেশনের কথা 108 নম্বর আর্টিকেলে বলা হয়েছে, মানি বিল 110 নম্বরে বলা হয়েছে, বাজেট 112 নম্বর ধারায় বলা হয়েছে। যৌথ অধিবেশন যখন রাষ্ট্রপতি ডেকে দিবে বোথ হাউসের মিটিং, যৌথ হাউস হচ্ছে কি বোথ হাউসের মিটিং হবে, সেখানে স্পিকার হবে চেয়ারম্যান। এখন স্পিকার কে আছে ভারতে? নাই, তৈরি হবে। কালকুট হচ্ছে কার? কালকুট হচ্ছে সমরেশ বসুর ছদ্মনাম, বেশ কিছু ছদ্মনাম পরীক্ষাতে আসতে থাকে। কালকুট হচ্ছে তার কার? সমরেশ বসু। সমরেশ বসু হচ্ছে কালকুট। মানুষের শরীরের বৃহত্তম ধমনীর নাম কি? হ্যাঁ, আউটটা, AORTM। রবীন্দ্রনাথ টেগোর গীতাঞ্জলিকে অনুবাদ করেছিল, হ্যাঁ, তার ইংরেজি নাম কি? গীতাঞ্জলির ইংরেজি নামটি কি পারবে? গীত মানে সং, আর অঞ্জলি মানে অফার করা, সং অফারিং। আমি বলেছি এটা প্রথমবার প্রকাশিত হয়েছিল 1912 খ্রিস্টাব্দে। প্রকাশিত হয়ে এত ভালো লেগেছে সবারকে, এত ভালো বইটা, যে 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1901 খ্রিস্টাব্দ থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল, ঠিক আছে। নোবেল পুরস্কার 2013 সালে পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। দি ওয়েস্টল্যান্ড একটা বই আছে, TS এলিয়টের লেখা। ভারত সভা প্রতিষ্ঠা কে করেছে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বলেছিলাম যাকে রাষ্ট্রগুরু বলা হচ্ছে, যাকে হচ্ছে যে নেশন ইন মেকিং বই লিখছে, যাকে ইমপিচমেন্ট করা হয়েছিল, যে 1872 খ্রিস্টাব্দে ICS পরীক্ষায় সাফল্য লাভ করেছিল। ভারত সভার উদ্দেশ্য ছিল তিনখানা, এখানে আর বলবো না। তো এগুলো আছে একদম, যখনই পড়লাম সারা হিন্দুস্তান মে জ্বালামুখী ফুটে গিয়ে, এটা গান্ধীজি বলেছে। আর সারা ভারত জ্বলে উঠবে যখন বঙ্গভঙ্গ সম্পর্কে বলেছিল, কে? তো এটা কি নাম? SL ব্যানার্জি। কতক্ষণ গেল এটা? 37 মিনিট। সময় কত হয়েছে? 12:23। মস্তিষ্কের সক্রিয়তা লিপিবদ্ধ করা হয়। মস্তিষ্ক ঠিকঠাক আছে কিনা? EEG তে, ইলেকট্রনিক এনসেফালোগ্রাম যে বলেছিলাম ওইটা। আর কোন ধাতুর প্রভাবে ডিসলেক্সিয়া রোগ হয়? ডিসলেক্সিয়া মানে ভুলে যাওয়া, ডিসলেক্সিয়া হচ্ছে ভুলে যাওয়ার রোগ। এটা হচ্ছে সীসা কারণে। এসআই পদ্ধতিতে তাপের এককের নাম কি? জুল। ডাক্তারি থার্মোমিটারের ঊর্ধ্বসীমা হচ্ছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। ডাক্তারি থার্মোমিটারের ঊর্ধ্বসীমা 45 ডিগ্রি সেন্টিগ্রেড। এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। কোন ধাতুর প্রভাবে ডিসলেক্সিয়া হয়? তো সীসা। আর ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান হচ্ছে -459 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান হচ্ছে -459.4 ডিগ্রি ফারেনহাইট। বরফ গলনের লিনতাপ হচ্ছে 80 কিলো ক্যালোরি পার গ্রাম। 80 কিলো ক্যালোরি পার গ্রাম। বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে 540 ক্যালোরি পার গ্রাম। আর জলের ঘনত্ব সর্বাধিক হয় -4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। জলের ঘনত্ব সর্বাধিক হয় -4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। সবুজ ঘর মানে গ্রিন হাউস এর জন্য দায়ী হচ্ছে ইনফ্রারেড। সবুজ ঘর বা গ্রিন হাউসের জন্য দায়ী হচ্ছে ইনফ্রারেড।
শব্দ কি প্রকারের তরঙ্গ? শব্দ হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ। শব্দ কি প্রকারের তরঙ্গ? স্থিতিস্থাপক তরঙ্গ। দাড়ি কামানোর সময় যে দর্পণ ইউজ করা হয়, মানে আয়না, সেটা হচ্ছে অবতল দর্পণ। আর একটা হচ্ছে উত্তল দর্পণ। মোটর গাড়ির যে ভিউ ফাইন্ডার আছে সেটা হচ্ছে উত্তল দর্পণ। দাড়ি কামানোর জন্য হচ্ছে অবতল দর্পণ। আর মানুষ আমরা যে করি, চিরুনি করি, সেটার জন্য লাগে সমতল দর্পণ। সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব সমান সমান হবে, বাড়বে না, ঠিক আছে। আর উত্তল দর্পণে বড় জিনিসকে ছোট করে দেখাবে, কমপ্লিট দেখাবে। আর হচ্ছে যেটা অবতল দর্পণ, সেখানে কি হবে, বস্তুর প্রতিবিম্ব বড় করে দেখাবে, ঠিক আছে। উত্তল দর্পণে কি করবে, ছোট করে দেখাবে। অবতল দর্পণে বড় করে দেখাবে। আর হচ্ছে সমতল দর্পণে সমান দেখাবে। পরীক্ষাতে আসে, পড়বে। দাড়ি কামানোর জন্য লাগে অবতল দর্পণ। দাঁতের ডাক্তাররা ইউজ করে অবতল দর্পণ। মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হচ্ছে উত্তল দর্পণ, ঠিক আছে। গাড়ি বা অন্যান্য যানের ভিউ ফাইন্ডারটি হচ্ছে উত্তল দর্পণ, লিখে রেখেছি। অবতল দর্পণে বা লেন্সে উৎপন্ন প্রতিবিম্ব অসৎ প্রতিবিম্ব হয়, অসৎ, ঠিক আছে। আর প্রাথমিক বর্ণগুলো জানোই, সুনীল, লাল, নীল, সবুজ। আর কম্পাঙ্কের এককের নাম কি? হার্জ। রোধাঙ্কের এককের নাম হচ্ছে ওহম মিটার। সবচেয়ে শক্তিশালী ইলেকট্রো পজিটিভ মৌলের নাম কি? সিজিয়াম। সবচেয়ে শক্তিশালী ইলেকট্রো পজিটিভ মৌলের নাম কি? সিজিয়াম। পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয় যেটা সীসা। পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে সীসাকে ইউজ করা হয়। আর কি ইউজ করা হয়? যে পাংচুয়ালিটি অফ ট্রেন ইডিসটি, একটা অ্যাপ আছে, চালু করেছে, পাংচুয়ালিটি অফ ট্রেনগুলোকে দেখে, ইডিসটি একটা অ্যাপ আছে। ওয়াই রশ্মি না, আলফা বিটা গামা রশ্মি না, আলফা বিটা গামা দেখবে তো, এর মধ্যে সব থেকে তরঙ্গযুক্ত সেটা হচ্ছে গামা রশ্মি। সিএনজি নাম শুনেছ? পুরো নাম কি? সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কৃত্রিম উপগ্রহে কোনো ব্যক্তির ওজন শূন্য হয়ে যাবে। চন্দ্রপৃষ্ঠে, চাঁদের পৃষ্ঠে থেকে আকাশকে দেখলে আকাশের রং হবে কালো। চাঁদের উপরে উঠলে আকাশের রং হবে কালো, ঠিক আছে। আর হচ্ছে পৃথিবীতে বায়ুমণ্ডল আছে বলে আকাশটা এরকম দেখাচ্ছে, কিন্তু চাঁদের উপরে আর বায়ুমণ্ডল নাই, তাহলে ওখান থেকে দেখাবে কালো। আর পৃথিবী সূর্য থেকে কিভাবে শক্তি সংগ্রহ করে? তরঙ্গের আকারে। এবার হচ্ছে ফিউজ তারের বৈশিষ্ট্য কি? উচ্চ রোধাঙ্ক। ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধাঙ্ক। এমআরআই, ম্যাগনেটিক, প্রণাম, এমআরআই এর প্রণাম হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ভিডিও কিন্তু দেখতে থাকবে, হ্যাঁ। আর হচ্ছে সূর্যের বহিঃপৃষ্ঠের তাপমাত্রা। সূর্য দেখেছো না? সূর্য, ধরো একটা গোল করে আঁকলাম সূর্য, তার বহিঃপৃষ্ঠতে তাপমাত্রা থাকে 6000। সূর্যের বাইরে, মানে সূর্য একটা ম্যাপ আঁকলাম, সার্কেল আঁকলাম, সার্কেলের বাইরে 6000, ভেতরে তার থেকে অনেক বেশি হবে ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীতে 50 হলে থাকতে পারা যায় না, সেখানে 6000। আর হ্যালির ধূমকেতু 76 বছর, না শুনেছ? হ্যালির ধূমকেতু 76 বছর পর পর দেখা যায়। লাস্ট দেখা গেছে 1900 কত সালে? 2062 সালে দেখা যাবে। ওইখান থেকে 76 বিয়োগ করলে লাস্টে দেখা দিয়েছে। হ্যালির ধূমকেতু 76 বছর পর পর দেখা যায়। আগামীতে দেখা যাবে 2062 সালে, বেঁচে থাকলে দেখতে হবে। 2062 সাল তোমরা থাকবে বেঁচে? বয়স কত? এখনো যদি 50 বছর আছো থাকবে। মর্নিং স্টার শুক্র, মর্নিং স্টার বলা হয় কাকে? শুক্র গ্রহ। আর হচ্ছে তোমার মঙ্গলের দুটি উপগ্রহের নাম কি? ফোবস ও ডিমোস। আর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে মেসোস্ফিয়ারের দূরত্ব, এইটা পড়বে সায়েন্স। আবার যে টপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, অ্যানোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার যেগুলো আছে, ভূপৃষ্ঠ থেকে কে কত উঁচুতে আছে।
এখানে আমি একটা লিখেছি, মেসোস্ফিয়ার উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার। মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সিলিকন। পৃথিবীর ঘূর্ণন যদি থেমে যায় তবে অভিকর্ষ ত্বরণের মান কমবে। আইসি ইন্টিগ্রেটেড সার্কিট চিপস সিলিকন দিয়ে তৈরি হয়, বললাম একটু আগে। ইমেইলের পুরো নাম জিজ্ঞাসা করেছে। আইসির পুরো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, ইমেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল। গুগলের মানে কি? সার্চ ইঞ্জিন তাদেরকে বলা হয় যেগুলোতে সার্চ করে আমরা কিছু পাই তথ্য। এবার হচ্ছে কি যে সফটওয়্যার হচ্ছে তোমার কম্পিউটারের নির্দেশ, ওসিআর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রেকগনাইজার, সিসিডি প্রোগ্রাম জিজ্ঞাসা করা হয় চার্জ কাউপ্লেট ডিভাইস, সিম যে মোবাইল ইউজ করা হয়, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল দের সম্পর্কে পড়তে হবে। পিএসএলভির পুরো নাম জিজ্ঞাসা করা হয়, পিএসএলভি 1 2 3 এর বিভিন্ন নাম আছে, সেগুলোকে জানতে হবে, করতে হবে। পোলার স্যাটেলাইট লঞ্চ যেটা আছে C-15 লঞ্চ করা হয়েছিল 2010 সালে। ইউনেস্কোর দ্বারা ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার, ম্যাবের পুরো নাম আছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম শুরু করা হয়েছিল। ইউনেস্কোর দ্বারা ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম শুরু করা হয়েছিল 1971 খ্রিস্টাব্দে। ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম 71 খ্রিস্টাব্দে। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক কোথায় আছে? দার্জিলিংয়ে। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক দার্জিলিংয়ে আছে। ভারতের সবথেকে প্রাচীনতম প্রাণীর নাম, ভারতের সবথেকে প্রাচীনতম প্রাণীর নাম বলো? পারবে না। সিংহ। ভারতের সব ডাইনোসর তো আছেই, তারপরে ভারতের যে যুগ সে সময় ভারতের সবথেকে প্রাচীনতম প্রাণীর নাম হচ্ছে সিংহ। কি বললাম? টেরর অফ বেঙ্গল বলা হয় কাকে? বাংলার টেরর অফ বেঙ্গল বলা হয় কাকে জানো? কচুরি পানা গাছ দেখেছো? চেনো? কচুরি পানা গাছকে যেটা নদীতে থাকে, ওইটা হচ্ছে টেরর অফ বেঙ্গল। কিসের দহনে বাতাসে পারদ নির্গত হয়? কয়লা যদি দহন করা হয় তাহলে বাতাসে পারদ নির্গত হবে। জেট প্লেন নাম শুনেছ? জেট প্লেন থেকে যে অ্যারোসল বাতাসে ভাসমান অ্যারোসল নির্গত হয় সেটা হচ্ছে ফ্লুরোকার্বন। ঠিক আছে, কি বললাম? ফ্লুরোকার্বন। কি থেকে? জেট প্লেন থেকে যে অ্যারোসলগুলো বাতাসে ভাসমান যে দূষণ পদার্থ আছে ওগুলোকে অ্যারোসল বলা হয়, ওগুলো নির্গত হয়, তাকে বলা হয় ফ্লুরোকার্বন। স্প্রিং সাইলেন্ট বইটি কার লেখা? স্প্রিং সাইলেন্ট বইটি কার লেখা? রাসেল কারসনের লেখা। ঠিক আছে, আর কি এটা? এই বইটার বিষয়বস্তু হচ্ছে রাসায়নিক পেস্টিসাইড। আর ওজন স্তর ক্ষয় হয়েছে সিএফসির দ্বারা। সিএফসি বাণিজ্যিক নাম হচ্ছে প্রিয়ন। কার্বলিক অ্যাসিডের বাণিজ্যিক নাম হচ্ছে ফেনল। জানো কার্বলিক অ্যাসিড দেখেছো? সাপ তাড়াতে কাজে লাগে, এটাও পরীক্ষাতে আসে। নিচের কোনটি সাপ তাড়াতে কাজে লাগে? ফেনল। ফেনলের রাসায়নিক নাম কি বললা? কার্বলিক অ্যাসিড। দোকানে গিয়ে কার্বলিক অ্যাসিড বললে দিবে, ফেনল বললে আবার দিবে না। কেন বলতো? ওরা অনেকজন জানে না যে ফেনলটাই কার্বলিক অ্যাসিড। আর হচ্ছে কি ভারতে ইকোমার্ক দেওয়া হয়, ইকোমার্ক দেওয়ার অধিকার রয়েছে কার? তো ইসরো। ইকোমার্ক দেয় ইসরো। আগমার্ক দেয় আবার একটা আছে, আর একটা আছে আইএসআই মার্ক, যেটা হচ্ছে শিল্পজাত দ্রব্য আইএসআই মার্ক থাকছে, কৃষিজাত দ্রব্য হচ্ছে আগমার্ক থাকে, আর ইকো মার্ক হচ্ছে পরিবেশ সে ডেভেলপমেন্ট করেছে এরকম কোনো রাজ্যকে দেওয়া হয় ইকো মার্ক, এটা ইসরো করে। আগ্রা শহর তৈরি করেছে সিকান্দার লোদি। গোদান এর লেখকের নাম হচ্ছে মুন্সি প্রেমচাঁদ। মুদ্রা সংক্রান্ত বিদ্যা নিউমিসম্যাটিক্স। সরস্বতী সম্মান দেওয়া হয় সাহিত্যে, ব্যাস সম্মান দেওয়া হয় হিন্দি সাহিত্যে, কবির সম্মান দেওয়া হয় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে। চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং, জানোই তো? চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং। হু ওন ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজ? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এটা বলবো না এখানে। ঠিক আছে, গান্ধী আরউইন চুক্তির নাম শুনেছ? 1931 খ্রিস্টাব্দে হয়েছিল। দি স্টাডি অফ মুন, ওয়ান ওয়ার্ড কি হবে? সেলেনোলজি। SELENO
সেলেনোলজি। কি বললাম? স্টাডি অফ মুন। ভারতে অস্থিরতার জনক বাল গঙ্গাধর তিলককে বলা হয়। এবার হচ্ছে, ঠিক আছে, এগুলো বাকিটি জিকে আছে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক তোমাদেরকে পড়তে হবে, যেটা 1982 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। আমদানি রপ্তানি ব্যাংক, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। হাইড্রোজেন জাতীয় জ্বালানিতে পরিবেশ দূষণ কম হবে। হাইড্রোজেন যুক্ত জিনিস যদি ব্যবহার করা হয়, না হাইড্রোজেন, তরল হাইড্রোজেন, গ্যাসীয় হাইড্রোজেনও পাওয়া যায়, তরল হাইড্রোজেনও পাওয়া যায়। তরল হাইড্রোজেন যদি ইউজ করা হয় তাহলে পরিবেশের দূষণ কম হবে। আমরা ইউজ করি কি কয়লা, আমরা ইউজ করি কি পেট্রোলিয়াম, ঠিক আছে, এগুলো দূষণ হবে, হাইড্রোজেন দূষণ কম হবে। বেগম হজরত মহল কোথায় বিদ্রোহ করেছিল? লখনৌতে। এটার উপরে আমি আবার একটা ভিডিও করব, তখন দেবো। প্রায় লেখটা হলো।